ঠিক আছে, আজকে আমরা যেটা দেখবো হচ্ছে যে মেথড ওভারলোডিং এবং ওভাররাইডিং। হ্যাঁ, আজকে কোনো আসলে কোড ডাইরেক্টলি করবো না। নেক্সট ক্লাস থেকে হচ্ছে যে যা যা শিখলাম সেগুলো নিয়ে কোডিং ইয়েতে চলে যাবো, ইন্টেলিজ আইডিতে ডাইরেক্ট কোডিং করে দেখবো জিনিসগুলো। ঠিক আছে, তো মেথড ওভারলোডিং সম্পর্কে জাস্ট এই কোডগুলো ফার্স্টে দেখবো, নেক্সট ক্লাসে এই কোডগুলোই করবো আর কি। ঠিক আছে, তো ওভারলোডিংটা আগে বলা হচ্ছে, লোডিং হচ্ছে যে যেটার মধ্যে কোনো প্যারামিটার থাকে এবং প্যারামিটার গুলো ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটার, মানে লোডিং মানে যার মধ্যে কোনো কিছু লোড করতে পারবো। হ্যাঁ, যেমন হচ্ছে যে আপনি যেটাই লোড করেন না কেন, যেমন হচ্ছে আপনার দুইটা প্যারামিটার হিসেবে এখানে কয়টা প্যারামিটার আছে, তিনটা। এখানে আছে, এখানে দুইটা, এখানে তিনটা প্যারামিটার। তা লোডিং এর ক্ষেত্রে মনে রাখবেন অবশ্যই সেটা প্যারামিটার থাকবে। এবং হচ্ছে যে ওভারলোড, মানে ওভারলোডিং কথাটা মানে হচ্ছে যে ধরেন একটা কোনো জায়গায় দুইটা প্যারামিটার লোড করা আছে, এখানে আপনি তিনটা প্যারামিটার লোড করলেন। আবার এখানে প্যারামিটারের পজিশনটা চেঞ্জ, এখানে ধরেন ইন্টিজার, এখানে ধরেন ফ্লোট, আবার এখানে হচ্ছে যে ফ্লোট, এখানে ইন্টিজার। হ্যাঁ, যদি দুইটা প্যারামিটার থাকতো এখানে, তাহলে আমরা যদি এই সেম ভাবে লিখতাম সেম জিনিসটা, তাহলে কিন্তু ওভার লোডটা হতো না। তো ওভারলোড করার ক্ষেত্রে অবশ্যই আমাকে ডাটা টাইপটা ডিফারেন্ট রাখতে হবে, এবং হচ্ছে যে ডাটা টাইপের কাউন্টটা ডিফারেন্ট রাখতে হবে, সেটা খেয়াল রাখতে হবে। তো এখানে দেখেন ওভারলোডিং নাম্বার অফ চেঞ্জিং নাম্বার অফ আর্গুমেন্টস কিভাবে কিভাবে করা যায়। মেথড ওভারলোডিং হচ্ছে যে একটা হচ্ছে যে চেঞ্জিং নাম্বার অফ আর্গুমেন্টস। নাম্বার অফ আর্গুমেন্টস আমি চেঞ্জ করি, যেমন এখানে হচ্ছে দুইটা, এখানে হচ্ছে তিনটা। ঠিক আছে, নাম্বার অফ আর্গুমেন্টস। এবং হচ্ছে যে এখানে প্যারামিটার হিসেবে যেগুলো পাস হচ্ছে, এখানে দুইটা আছে, এখানে তিনটা আছে। ঠিক আছে, তারপর হচ্ছে যে চেঞ্জিং দ্য ডাটা টাইপ অফ দ্য আর্গুমেন্টস। ডাটা টাইপ মানে আর্গুমেন্টস এর, এই যে এখানে আমি যে আর্গুমেন্ট পাস করছি, এগুলো হচ্ছে যে একটা হচ্ছে ইন্টিজার টাইপ, এটা হচ্ছে ডাবল টাইপের। হ্যাঁ, দুইটা কিন্তু ডিফারেন্ট টাইপের, সেই জন্য কিন্তু আমি দুইটা, এখানে দুইটা থাকলেও এবং এই সেম আরেকটা ফাংশন, সেম নামের সেম একটা ফাংশন, দুটো যদি সেমও থাকে কিন্তু তার মানে আর্গুমেন্ট হিসেবে যেটা পাস করছি সেই ভ্যালুগুলো কিন্তু ডিফারেন্ট টাইপের। সেই জন্য হচ্ছে যে এটা হচ্ছে মেথড ওভারলোডিং। কিভাবে করা যায়, হচ্ছে ডাটা টাইপের আর্গুমেন্টটা চেঞ্জ করে। তারপর হচ্ছে যে আরেকটা, ওয়াই মেথড ওভারলোডিং ইজ নট পসিবল বাই চেঞ্জিং দ্য রিটার্ন টাইপ অফ দ্য মেথড অনলি। তো এখানে হচ্ছে যে মেথড ওভারলোডিং ইজ নট পসিবল চেঞ্জিং রিটার্ন টাইপ মেথড অনলি বিকজ এম্বিগুইটি। হ্যাঁ, একটা এম্বিগুইটি আসে, একটা কম্পাইল টাইম এরর আসে, যখন কম্পাইল করে তখন একটা এরর দেখায়। সেই জন্য হচ্ছে মেথড ওভারলোডিং টা আসলে ওই রিটার্ন টাইপের থ্রুতে হয় না। এটা হচ্ছে যে যেটা হয় সেটা হচ্ছে যে আর্গুমেন্টস আমি যেটা দিচ্ছি সেটা অবশ্যই সেম আপনার। যেমন হচ্ছে যে এখানে দেখেন, এখানে হচ্ছে যে দুইটার যে রিটার্ন টাইপ, এটা এটা হচ্ছে যে এক ধরনের, এটা হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা রিটার্ন করবে, এটা হচ্ছে ডাবল টাইপের রিটার্ন ডাটা রিটার্ন করবে। কিন্তু এই রিটার্ন টাইপ দুইটা কিন্তু ভিন্ন। এই এই যে দুইটা ভিন্ন ডাটা টাইপ, এটার উপরে বেস করে কিন্তু সে ওভার লোডিংটা করে না। মেইনলি লোডিংটা, ওভারলোডিংটা হচ্ছে এই যে এখানে প্যারামিটার হিসেবে আমি যে টাইপটা ইউজ করছি সেটার উপরে। কিন্তু দুইটা যদি সেম থাকে, এখানেও সেম এখানেও সেম থাকে, তাহলে কিন্তু হবে না। এটা অবশ্যই ইন্টারচেঞ্জ হতে হবে, মানে ইন্টারচেঞ্জ বলতে ডিফারেন্ট হতে হবে। যদি এখানে ইন্টিজার থাকে, যদি ফ্লোট দিতাম, যদি ইন্টিজার হতো তাহলে ঠিক ছিল। তো দুইটা হচ্ছে যে এই ফাংশনের নাম সেম, এবং দুইটা প্যারামিটার যেটা আছে, দুটো প্যারামিটার ডাটা টাইপ এখানেও যা এখানেও তা সেম, কিন্তু আমরা চেঞ্জ করেছি কোথায়, ইন্টিজার এবং ডাবল হিসেবে। কিন্তু ইন্টিজার এবং ডাবলের ক্ষেত্রে কখনোই, হ্যাঁ, কখনোই হচ্ছে যে এই রিটার্ন টাইপ মানে এখান থেকে যে ভ্যালুটা যে আউটপুট আকারে নিয়ে আসবে, সে কি টাইপের ডাটাটা সে ফাইনালি আউটপুট নিয়ে আসবে, এই যে ডাবল টাইপের সে ডাটাটা নিয়ে আসবে বের করে। হ্যাঁ, তো ওই যে আর এখান থেকে যে ডাটাটা নিয়ে আসবে সেটা হচ্ছে যে ইন্টিজার টাইপের ডাটা সে নিয়ে আসবে। তো এই জন্য দুইটা যেহেতু দুই ধরনের ডাটা নিয়ে আসবে, আর হচ্ছে যে এই রিটার্ন করতেছে যে ভ্যালুটা সেটা হচ্ছে ইন্টিজার, একটা ডাবল, সেই জন্য এটা বলতেছে মেথড ওভারলোডিং বাই চেঞ্জিং দ্য রিটার্ন টাইপ ইজ নট পসিবল। ঠিক আছে, এটা ক্লিয়ার? ক্লিয়ার হলে মেসেজ দিবেন, মেসেজে লিখবেন। ক্লিয়ার?
স্যার আপনার কথা তো শুনতে পাচ্ছি না স্যার। হ্যালো। ও, হ্যাঁ, আনমিউটিং করা ছিল। হ্যাঁ, আমি বলছিলাম যে এই জিনিসটা কি বুঝতে পেরেছেন? এই জিনিসটা যে দেখাইলাম একটু আগে, হুম। এটা বুঝতে পেরেছেন না? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এটা মেইনলি হচ্ছে যে রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ বলতে যে এখান থেকে যে ভ্যালুটা ফাংশন থেকে যে ভ্যালুটা একটা কাজ করে, যে সে যখন একটা টোটাল আউটপুটটা নিয়ে আসবে, সে মেইনলি সে আউটপুটটা আসবে কি ইন্ট আকারে, ইন্টিজার আকারে। হ্যাঁ, তো ওই ভ্যালুটা এবং এই দুইটা ভ্যালু এখান থেকে আসবে কি ডাবল আকারে। কিন্তু দুইটার হচ্ছে যে এই রিটার্ন টাইপ বলতে ইন্টিজার এবং ডাবলটা আমরা চেঞ্জ করে দুইটার, এই হচ্ছে রিটার্ন টাইপটা নর্মালি হচ্ছে ভয়েড হচ্ছে কোনো কিছু রিটার্ন করে না। হ্যাঁ, তো আমরা এখানে রিটার্ন বলতে এই জায়গাটা বুঝছি, কিন্তু এখান থেকে যে টোটাল ফাংশনটা যে কাজ করে, যে ভ্যালুটা নিয়ে আসবে, সেটা মেইনলি কাজ করছে এই যে ইন্টিজার এবং ডাবল। এটার কথাই বলছে যে এইখানে চেঞ্জ করে আসলে ওভারলোডিংটা সম্ভব না। ওকে, আর এই নোটটা পড়ে নেবেন, কম্পাইল টাইম এরর কেন দেখাচ্ছে। আর তারপর হচ্ছে এটা না জানলেও চলবে, এটা হচ্ছে যে এটার জন্য এটা জানা দরকার আগে। মেথড ওভারলোডিং অ্যান্ড টাইপ প্রমোশন, এটা হচ্ছে যে একটা জিনিস দেখেন, এই ফ্লোচারটা দেখেন, বাইট শর্ট ইন্ট লং ফ্লোট ডাবল। হ্যাঁ, এটা হচ্ছে যে একটা মেথড ওভারলোডিং অ্যান্ড টাইপ প্রমোশন। ওয়ান টাইপ অফ প্রমোটেড টু অ্যানাদার ইমপ্লিসিটলি, ইফ নো ম্যাচিং ডাটা টাইপ ইজ ফাউন্ড দেন আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ দ্য। এখানে হচ্ছে যে ফ্লো চার্ট একটা দিয়েছে, যেটা হচ্ছে যে আপনার কোনটার থেকে কোনটার মানে প্রায়োরিটি বেসিসে সেট করেছে। যেমন এটা কি টাইপ কাস্টিং স্যার এটা? কোনটা এটা? হ্যাঁ, হ্যাঁ, টাইপ কাস্টিং হলো স্যার। বাইট শর্ট ইন্ট লং ফ্লোট ডাবল। হ্যাঁ, এটার হচ্ছে যে একটা টাইপের আর কি। এখানে দেখেন, বাই শর্ট ইন লং ফ্লোট ডাবল। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার টাইপ কাস্টিং ঠিক না। আহ, এটা কি বলে, নামটা তো ভুলে গেলাম। বাই শর্ট ইন লং ফ্লোট ডাবল, ঠিক আছে, দেখি এই জিনিসটা এখানে কি বলছে। না না, টাইপ কাস্টিং না, এটা অন্য একটা জিনিস। হ্যাঁ, ঠিক আছে, এই জিনিসটা আমি পরে দেখাচ্ছি। এই জিনিসটা হুম, যে বাই শর্ট ইন লং ফ্লোট ডাবল মানে একটা হচ্ছে যে সিরিয়াল ওয়াইজ একটা আছে, এটা মেবি ওই যে তার সাইজের উপরে বেস করে বাইশ মানে একটা মানে যেরকম আমরা ক্যালকুলেট করি না, 1 2 3 4 এরকম ভাবে সিরিয়াল করি, এটাও ঠিক ওইভাবে সিরিয়ালি একটা করা আছে। ঠিক আছে, আমি ওই জিনিসটা পরে দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট মেথড ওভারলোডিং এর ক্ষেত্রে এই কিভাবে কাজ করে এবং হচ্ছে যে এইটা হচ্ছে যে ইম্পর্টেন্ট, এই যে মেথড হোয়াই মেথড ওভারলোডিং ইজ নট পসিবল বাই চেঞ্জিং দ্য রিটার্ন মেথড, এতটুকু পর্যন্ত। আর এই জিনিসটা আমি পরে দেখাচ্ছি, এই জিনিসটা আমার দেখা হয়নি। হ্যাঁ, আমার খেয়াল নাই আসলে জিনিসটা। ঠিক আছে, আমি এটা দেখে তারপরে করবো। ঠিক আছে, ওভার রাইডিংটা দেখি, এটা আমাকে লাস্ট ক্লাসে একটু মনে করেন। হ্যাঁ, এই জিনিসটা দেখানো হয়নি। তারপরে হচ্ছে মেথড ওভার রাইডিং। রাইডিং মানে আমি কি জিনিস বলেছিলাম, রাইডিং মানে হচ্ছে কোনো কিছুর উপরে ধরেন একটা জিনিস ব্ল্যাক কালার করা আছে, সেটাকে আপনি রেড কালার করে দিলেন, তার মানে পুরো জিনিসটাই আপনি চেঞ্জ করে দিবেন ভিতরে। হ্যাঁ, তো ওই জিনিসটা হচ্ছে রাইডিং। রুলস অফ জাভা মেথড ওভার রাইডিং, এই যে এখানে তিনটা দেওয়া আছে, এটা হচ্ছে কালার করে জাস্ট একটা ইমেজ দিয়েছে আর কিছু না। এই জিনিসগুলোই আবার এখানে মানে একটু কালারফুল করে লেখা হয়েছে আর কিছু না। এটা হচ্ছে মেথড মাস্ট হ্যাভ দ্য সেম নেম as in parent class, parent class এর নাম সেম হইতে হবে। method must have the same parameter as the parent class, method must be is a relationship। ঠিক আছে, এই হচ্ছে যে তিনটা রুলস আছে। একটা হচ্ছে যে মাস্ট হ্যাভ দ্য সেম নেম অ্যাজ ইন প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট ক্লাসের সাথে সেম নেমের সাথে মিল থাকতে হবে, এবং মেথড মাস্ট হ্যাভ দ্য সেম প্যারামিটার অ্যাজ ইন প্যারেন্ট ক্লাস। ঠিক আছে, এবং মাস্ট বি ইজ এ রিলেশনশিপ। ইজ এ রিলেশনশিপ বলতে ইনহেরিটেন্স এর কথা বলছে। যেমন হচ্ছে এখানে দেখি, এখানে হচ্ছে যে একটা এক্সাম্পল দেখেন, এক্সাম্পলের মধ্যে ক্লাস কি ভেহিকল, ভেহিকল একটা ক্লাস, এবং এখানে হচ্ছে যে আরেকটা ক্লাস হচ্ছে বাইক, যেটা এক্সটেন্ড করেছে কি ভেহিকল ক্লাসের এই যে রান নামের যে মেথড আছে, যেটা হচ্ছে কোনো কিছু রিটার্ন করবে না, জাস্ট এই জিনিসটা প্রিন্ট করবে আর কি, ভেহিকল ইজ রানিং। তো আমি যদি বাইক ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট ডট রান দেই, তাহলে সে কি করছে,
এই রান মেথডটাকে সে কিন্তু এক্সিকিউট করছে। তো এই যে প্রবলেম মানে এই যে প্রোগ্রামটা যে লেখা হয়েছে এটা কিসের জন্য? এটা হচ্ছে যে জাস্ট উইথাউট ওভাররাইডিং আসলে কি সমস্যা হতে পারে সেটা বোঝার জন্য। ঠিক আছে, এখানে হচ্ছে যে প্রবলেম ইজ দ্যাট হ্যাভ নো provide specific implementation of run method subclass, that is why method is overriding। কারণ হচ্ছে আমি যখন রান মেথডটা আমি যখন কল করে দিচ্ছি তখন হচ্ছে যে এর মধ্যে যেটা দেওয়া আছে সে সেটাকেই সে কল করে দিচ্ছে। ঠিক আছে, আমি এক্সট্রা ভাবে অন্য কিছু করতে পারছি না। তো আমি ওই জিনিসটা যদি করতে চাই তো এখানে হচ্ছে যে ওভাররাইডিং এর জন্য একটা মেথড সে ডিক্লেয়ার করেছে। সেটার জন্য কি করেছে, ভাইকেল ক্লাসে রান মেথড আছে এবং বাইক টু ক্লাসের মধ্যেও রান মেথড আছে। তো দুই জায়গায় দুইটা রান মেথড আছে। এখন হচ্ছে অবজেক্ট টু ক্লাসে মানে সরি বাইক টু ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলো। অবজেক্ট তৈরি করলে যখন রান মেথডটাকে সে কল করলো তখন সে কোনটা রান করছে, এই মেথডটাকে সে কল করছে। ঠিক আছে, এই মেথডটাকে সে কল করে সে মানে তার মানে হচ্ছে যে এইখানে যে মেথডটা আছে এই মেথডটাকে সে ওভাররাইড করে আমি এখানে আরেকটা রান মেথড যেটা লিখলাম সেই ভিতরে যেটা আছে সেটাকে পুরোপুরি চেঞ্জ করে সে এখানে বললো কি বাইক ইজ রানিং সেফলি। তো এই জিনিসটা বুঝলেন যে আমি একটু আগে যে বললাম যে কোনো জিনিসটাকে পুরোপুরি চেঞ্জ করে দিবে। তো এটা রুলস আগে তিনটা দেখে নেবেন যে তিনটা রুলস এর ক্ষেত্রে কি বলছে যে মেথড মাস্ট হ্যাভ দ্য সেম নেম অ্যাজ হিজ প্যারেন্ট ক্লাস। প্যারেন্ট ক্লাস মানে প্যারেন্ট ক্লাসে যে মেথডের যে নেমটা আছে এবং চাইল্ড ক্লাসে যে মেথডের নেম অবশ্যই সেম হতে হবে। ঠিক আছে, মেথড মাস্ট হ্যাভ দ্য সেম প্যারামিটার অ্যাজ দ্য প্যারেন্ট ক্লাস প্যারামিটার। প্যারেন্ট ক্লাসের প্যারামিটার প্যারামিটার বলতে কোনটা বোঝাচ্ছে, এই যে মেথড যেটা আছে এই মেথডের নাম এবং এই মেথডের নাম সরি এই যে এখানে যে রান মেথড আমি এই যে ভেহিকল ক্লাসের মধ্যে রান মেথড এবং হচ্ছে যে ভয়েড রান বাইক টু ক্লাসের মধ্যে যে রান মেথড দুইটা কিন্তু সেম এবং দুইটার মধ্যে কিন্তু প্যারামিটার কিন্তু নাই। হ্যাঁ, যদি এখানে ইন্টিজার টাইপের প্যারামিটার থাকতো তাহলে আমি এখানে ইন্টিজার টাইপের প্যারামিটার দিতাম। তো অবশ্যই এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এখানে কি বলছে যে মেথড মাস্ট হ্যাভ দ্য সেম প্যারামিটার অ্যাজ ইন দ্য প্যারেন্ট ক্লাস। ওকে, ক্লিয়ার এটা? ক্লিয়ার। ওকে, তারপরে হচ্ছে যে এখানে আরেকটা এক্সাম্পল আছে, এটা হচ্ছে কি রিয়েল এক্সাম্পল অফ মেথড ওভাররাইডিং। ওভাররাইডিং আর একটা এটা হচ্ছে ব্যাংকের একটা এক্সাম্পল দেওয়া আছে। তো ব্যাংকের ইন্টারেস্ট হচ্ছে যে কি আকারে থাকে, যে ফ্লোটিং ফ্লোটিং ডেটা থাকে একটা। আর এখানে হচ্ছে যে ব্যাংক গেট ইন্টারেস্ট গেট রেট অফ ইন্টারেস্ট মানে সে ব্যাংকের একটা ইন্টারেস্ট রেট ক্যালকুলেট করবে। তো ব্যাংকের ইন্টারেস্ট ক্যালকুলেট করার জন্য এখানে দেখেন তিনটা ব্যাংক আছে, এটা হচ্ছে এসবিআই, এটা হচ্ছে আইসিআইসিআই আর এটা হচ্ছে এক্সিস। ঠিক আছে, এই তিনটা ব্যাংক আছে। তিনটা ব্যাংকের কিন্তু আবার এই সেম টাইপেরই তিনটা মেথড আছে। একটা হচ্ছে যে গেট রেট অফ ইন্টারেস্ট, আর একটা গেট অফ ইন্টারেস্ট আর একটা গেট রেট অফ ইন্টারেস্ট। তিনটা ব্যাংকই কিন্তু এই সেম ইন্টারেস্টটাই ক্যালকুলেট করবে। ঠিক আছে, কিন্তু এই যে তিনটা যে মেথড এই মেথডটা মানে কোন মেথডের উপরে বেস করে সে করবে, এই যে ব্যাংক নামে একটা ক্লাস আছে সেই ক্লাসের উপরে। তো এখানে টোটাল কয়টা ক্লাস, 1 2 3 4, টোটাল হচ্ছে 4টা ক্লাস। তার মধ্যে প্যারেন্ট ক্লাস হচ্ছে ব্যাংক ক্লাস। যেমন আমরা দেখি এই হচ্ছে যে ব্যাংক ক্লাস একটা ক্রিয়েট করেছে এখানে। এখন এখানে কি ইন্টিজার টাইপে ডাটা সে রিটার্ন করবে। গেট ইন্টারেস্ট গেট রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু 0 মানে সে 0 রিটার্ন করবে। তারপর হচ্ছে দেখেন এসপিআই এক্সটেন্ড করেছে ব্যাংক ক্লাসকে, আইসিআইসিআই এক্সটেন্ড করেছে ব্যাংক ক্লাসকে। তারপর হচ্ছে যে ক্লাস এক্সিস এক্সটেন্ড করেছে কি ব্যাংক ক্লাসকে। এই তিনটা ক্লাসকে সে এক্সটেন্ড করে এই তিনটা এক্সটেন্ড করেছে কোন ক্লাসকে, এই ক্লাসটাকে। কারণ হচ্ছে যে আমি যদি মেথড ওভাররাইডিং ইউজ করতে হয় তা অবশ্যই প্যারেন্ট চাইল্ডের একটা রিলেশন থাকতে হবে, তা না হলে আমি এই যে মেথড ওভাররাইডিংটা আমি করতে পারছি না। ঠিক আছে, তো এর মধ্যে অলরেডি বলা আছে যে ইন্টিজার টাইপ এবং গেট ইন্টারেস্ট রেট অফ মেথড এই নামটা দেওয়া আছে এবং টাইপটা বলা আছে যে এই মেথডটা হবে এই টাইপের এবং সে রিটার্ন করবে কত 0। হ্যাঁ, কিন্তু আমরা যখন এখান থেকে ওই মেথডটাকে যখন কল করছি এই মেথডটাকে যখন ওভাররাইড করছি তখন বলে দিচ্ছি না এটা 0 হবে না, আমার ব্যাংকের ইন্টারেস্ট রেট হচ্ছে 8। তারপরে আইসিআইসিআই ব্যাংকের ইন্টারেস্ট রেট হচ্ছে কত 7। তারপরে এক্সিস এক্সটেন্স এক্সিস যে ব্যাংক আছে সেই ব্যাংকের ইন্টারেস্ট রেট হচ্ছে কত 9। হ্যাঁ, তো এই এইখানে যে মেথডটা দেওয়া আছে এই মেথডটাকে সে ওভাররাইড করে কি করছে, নতুন যে ভ্যালুগুলো আছে সেগুলো সে দিয়ে দিচ্ছে। নতুন ভ্যালুগুলো কি, নতুন ভ্যালুগুলো হচ্ছে 8 7 এবং 9। তো আমি যখন এসবিআই ক্লাসের একটা অবজেক্ট করব, এই তিনটা ব্যাংকের জন্য তিনটা আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এটা হচ্ছে এস আই এ। তো যখন আমি এস ডট গেট ইন্টারেস্ট রেট
আমি যখন এই মেথডটাকে কল করলাম তখন সে কোন মেথডটাকে কল করলো, এই যে এই মেথডটাকে সে কল করলো। তো এস ডট গেট ইন্টারেস্ট রেট সে কি করছে, এই যে এখানে যে 8 আছে সেই ভ্যালুটাকে সে রিটার্ন করে এই জায়গায় সে জমা করছে, এবং জমা করার পরে এটা কার সাথে শো করাচ্ছি আমি, এই যে এটার সাথে। তার মানে এখানে 3টা আউটপুট আসবে, 8, 7 এবং 9। ঠিক আছে। তো মেথড ওভাররাইডিং করার জন্য আমাদের অবশ্যই মানে ইজ এ রিলেশনশিপের দরকার, মানে ইনহেরিটেন্সের একটা কনসেপ্ট দরকার, এবং প্যারেন্টে অবশ্যই একটা মেথড থাকা লাগবে, এবং তার ডাটা টাইপ এবং সেই মেথডের নাম অবশ্যই চাইল্ড ক্লাসে আমি যেটা ইউজ করব সেটা ডাটা টাইপ, এবং প্যারেন্টের ডাটা টাইপ সেম হতে হবে, এবং মেথডের নামটাও সেম হতে হবে। ঠিক আছে, এটা ক্লিয়ার? মানে এই একটা এক্সাম্পল দেখলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে টোটালটা। স্যার ক্লিয়ার স্যার। এদিকে তো হায়ারার্কিক্যাল ইউজ করেছে নাকি স্যার? সবাই একই একজনকেই আপনার হ্যাঁ, হ্যাঁ, এক্সটেন্ড করছে? সবাই একজনকেই সে এক্সটেন্ড করেছে। আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ ক্লিয়ার স্যার। ওকে। তারপর হচ্ছে যে ক্যান উই ওভাররাইড স্ট্যাটিক মেথড, এই জিনিসগুলো হচ্ছে যে আপনারা একটু পড়ে নেবেন। এগুলো হচ্ছে যে কোশ্চেনের ক্ষেত্রে লাগে, এখানে সব আনসার দেওয়া আছে, তো এগুলো আর বলার কিছু নেই। ঠিক আছে। আর যদি আপনার বুঝতে সমস্যা হয় একটু স্ট্যাক ওভারফ্লোতে আপনি করবেন, সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, মানে সার্চ করাটা ইম্পর্টেন্ট। সবসময় তো আর আমি থাকবো না পাশে যে আপনার সলিউশন করে দিব। যখন গুগলে সার্চ করবেন পুরো জিনিসগুলো আপনি ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে, এই ডিফারেন্সগুলো একটু পড়ে নেবেন, আনসার অলরেডি দেওয়াই আছে এখানে। তো নেক্সট আমরা আরেকটা জিনিস দেখি, সুপার। সুপার কিওয়ার্ডটা আমরা দেখে নিই আজকে। সুপার কিওয়ার্ডটা কি হবে? সুপার মানে বোঝাচ্ছে সে সুপার মানে বা প্যারেন্ট ক্লাসের কথাই বলছে। হ্যাঁ, তো প্যারেন্ট কিওয়ার্ড কিভাবে ইউজ করে? সুপার ক্যান বি ইউজ টু রেফার ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস ইনস্ট্যান্স, মানে সে প্যারেন্ট ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবলকে সে রেফার টু ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস ভেরিয়েবল। সুপার ক্যান বি ইউজ টু ইনভোক মানে কল করা। ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস মেথড মানে সে প্যারেন্ট ক্লাসের মেথডটাকে সে কল করতে পারে। ঠিক আছে। তারপরে সুপার দিয়ে যখন আমরা এইভাবে দিসে যেরকম এইভাবে প্যারেন্থেসিস দিতাম দিস কিওয়ার্ডের ক্ষেত্রে, সুপারও এরকম প্যারেন্থেসিস দিয়ে আমরা ক্যান ইনভোক ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর। মানে নর্মালি চিন্তা করেন সুপার মানে সুপারের কাজ হচ্ছে, দিস মানে হচ্ছে সে যেই ক্লাস আছে সেই ক্লাসটাকে বোঝাচ্ছে, আর সুপার মানে সে যেই ক্লাস আছে সেই ক্লাস না। তার মানে হচ্ছে যে প্যারেন্ট ক্লাস, যে ক্লাসের সাথে একটা প্যারেন্টের সাথে রিলেশন আছে, সেই প্যারেন্ট ক্লাসের সবকিছুকে নিয়ে সে কাজ করবে। ঠিক আছে, এটাই হচ্ছে যে সুপার ক্লাসের বৈশিষ্ট্য। দিস হিসেবে মনে রাখবেন, দিস মানে দিস কিওয়ার্ড যখন ইউজ করা হবে তার মানে সে শুধুমাত্র ওই সেই ক্লাসেই কাজ করবে যেই ক্লাসের মধ্যেই আমি দিসটা লিখেছি। ঠিক আছে। আর সুপার মানে সুপার ক্লাসটা তখনই কাজ করবে যেটা হচ্ছে যে আপনার প্যারেন্ট ক্লাসের সবকিছু সে নিয়ে কাজ করবে। ঠিক দিসের মতনই, কিন্তু দিস কাজ করে যেই ক্লাসে ইমপ্লিমেন্ট করবো সেই ক্লাসে, সুপার কাজ করবে চাইল্ড ক্লাস থেকে সুপার ক্লাসে সব জিনিসগুলোকে আমাকে কল করার জন্য। মানে ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস, ইমিডিয়েট মানে হচ্ছে তার সাথে যদি যে হায়ারার্কিক্যাল না, মাল্টি লেভেল যে ইনহেরিটেন্স আছে ওইভাবে যদি কোনো কিছু থাকে তাহলে কিন্তু সবগুলাকে সে ইনহেরিট করবে না, শুধুমাত্র ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস। ঠিক আছে। এখানে দেখেন সুপার ইজ ইউজ টু ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবল। প্যারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবল কি, যে ডগ এক্সটেন্ড করেছে কি অ্যানিমাল ক্লাসকে। ঠিক আছে। তারপর হচ্ছে যে স্ট্রিং কালার হচ্ছে কি ব্ল্যাক। এটা হচ্ছে যে ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবলকে একটা এক্সাম্পল, প্যারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে সে কিভাবে এক্সিকিউট করছে দেখেন। এটা হচ্ছে ডগ নামে একটা অ্যানিমাল নামে ক্লাস, ডগ এক্সটেন্ড করেছে অ্যানিমাল ক্লাসকে। তো এখানে হচ্ছে স্ট্রিং কালার ইকুয়াল টু ব্ল্যাক, এখানে কালার ইকুয়াল টু কি হোয়াইট। তো এখানে একটা মেথড হচ্ছে প্রিন্ট কালার, সে কালার প্রিন্ট করবে। তো এখানে দেখেন যখন আমি এই মেথডের মধ্যে মানে এই মেথডের মধ্যে সিস্টেম আউট প্রিন্ট এর মাধ্যমে শুধুমাত্র যদি কালার লিখি তাহলে শুধুমাত্র সে ব্ল্যাকটাকে প্রিন্ট করবে, কিন্তু সুপার ডট কালার লিখি তাহলে সে হোয়াইট এই কালারটাকে সে প্রিন্ট করবে। কারণ হচ্ছে সুপার ডট কালার মানে হচ্ছে যে সে সুপার ক্লাসের সে ইনস্ট্যান্স ভেরিয়েবল। নর্মালি আমরা দিস লিখলে কি হয়, এখানে দিস যদি লিখতাম তাহলে মতো কি বুঝাইতো, দিস মানে বুঝাইতো এই ভেরিয়েবলের এই ভ্যালুটাকে বুঝাইতো না। এখানে সুপার যখন ইউজ করবো তখন এইটাকে বোঝাবে না, তখন ইউজ করবে এই যে এটাকে বোঝাবে। ঠিক আছে। তো টেস্ট এখানে আরেকটা ক্লাস টেস্ট সুপার ওয়ান। তো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন মেথডের মধ্যে আমরা ডগ ক্লাসের একটা অবজেক্ট করে ডগ ডট প্রিন্ট কালার যদি দেই তাহলে এই দুটা জিনিস প্রিন্ট করবে। একটা হচ্ছে যে কালার মানে যেই ক্লাসে আছে সেই ক্লাসের ভেরিয়েবল ভ্যালু, আর আরেকটা হচ্ছে যে হোয়াইট প্রিন্ট করবে এই অ্যানিমাল ক্লাসের ভ্যালুটা। ঠিক আছে। তারপর হচ্ছে যে সুপার ক্যান বি ইউজ টু ইনভোক প্যারেন্ট ক্লাস মেথড। প্যারেন্ট ক্লাসের মধ্যে একটা মেথড আছে কি ইট নামে একটা মেথড আছে। তো ডগ এক্সটেন্ড করেছে কি অ্যানিমাল ক্লাসকে। তো ইট, বার্ক এবং ওয়ার্ক, হ্যাঁ তিনটা মেথড আছে।
তো ওয়ার্ক নামে যে মেথডটা, ইটে তো এখানে যেটা আছে প্রিন্ট করতে সেটা করবে, বারকে যেটা প্রিন্ট করতে বলে সেটা, কিন্তু ভয়েড ওয়ার্কের মধ্যে কি করা আছে, সুপার ডট ইট, সুপার ডট ইটটাকে সে কল করছে, মানে সে এই মেথডটাকে সে কল করবে, হ্যাঁ, এটাকে কিন্তু কল করবে না, ঠিক আছে, সে এটাকে কল করবে, তারপরে সে কাজ করবে কোনটাকে, বার্ক, বার্ক মানে হচ্ছে যে এটাকে সে কল করবে, ঠিক আছে। এখন আমি যদি এই ডক ক্লাসে ডি ডট ডক আমি লিখে একটা অবজেক্ট ক্রিয়েট করি, তারপরে ডি ডট ওয়ার্ক যদি কল করি, তাহলে দেখেন ইটিং এবং বার্কিং দেখাচ্ছে। ইটিং কোথায় লেখা, এই যে এই মেথডের মধ্যে লেখা ইটিং, কিন্তু ইটিং ব্রেড এটা কিন্তু লেখা দেখাচ্ছে না, কারণ হচ্ছে যে আমি এখানে বলে দিয়েছি সুপার ডট ইট, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস চেক করি, ও শিট, নাকি আমার গেল নাকি, ওকে, এখানে একটা জিনিস আমি দেখি, এটা আমরা রান করি এই কোডটা, ইটিং বার্কিং, যদি আমি এটা এখানে দেই, দেখি কাজ করে কিনা। দিসের ক্ষেত্রে কিন্তু কাজ করতো না, হ্যাঁ, দিসের ক্ষেত্রে ওটা প্রথমেই দিস কনস্ট্রাক্টর কল, ঠিক আছে। জি। তারপরে সুপার কিওয়ার্ড ইজ ইউজ টু ইনভোক প্যারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর, ওকে, প্যারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর এর ক্ষেত্রে এটা দেখেন জাস্ট দিসের মতনই, হ্যাঁ, দিসের মতনই কেন, এই যে সুপার, সুপার দিয়ে যখন প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর আমরা দিসের ক্ষেত্রে কিভাবে ইউজ করতাম, এখানে দিস লিখতাম না, সুপারের জায়গায় যদি দিস লিখতাম, তার মানে এই ডগ ক্লাসের যে যদি কনস্ট্রাক্টর থাকতো সেই কনস্ট্রাক্টরকে সে কল করতো, কিন্তু সুপারের ক্ষেত্রে সুপার সুপার যেহেতু প্যারেন্ট ক্লাসের সাথেই তার রিলেশন, প্যারেন্ট ক্লাসের সাথে কোনো রিলেশন নাই, তো সুপার এখানে কি করে, সে প্যারেন্ট ক্লাসের যে কনস্ট্রাক্টর থাকবে সেটাকে সে কল করবে। আর অবশ্যই এখানে এই নোটটা খেয়াল রাখবেন, দিস এবং সুপারের ক্ষেত্রে নোট সেম, ঠিক আছে, the super is added in each class constructor automatically by constructor if there is no super or this, ঠিক আছে। তো আমি এই জিনিসটাকে, এই মেথডটাকে রান করি একটু, আমি এখন এটাকে কল করলাম, দেখেন অ্যানিমেল ইজ ক্রিয়েটেড, এই অংশটুকুকে সে প্রিন্ট করেছে, এটা কিন্তু একটা কনস্ট্রাক্টর, কারণ ক্লাসের নামের সাথে এর নামের সাথে কোনো মিল আছে এবং কোনো রিটার্ন টাইপ নাই। আর হচ্ছে এখানে দেখেন সুপার, এটা হচ্ছে কি সুপার, ওকে। এখন আমি যদি সুপারটাকে আমি যদি নিচের দিকে দেই, এটা কাজ করে কিনা দেখেন, এটা কিন্তু কাজ করবে না। দি সুপার মাস্ট বি দ্য ফার্স্ট এস্টিমেট ইন দ্য কনস্ট্রাক্টর কল অ্যাজ লাইক দিস এর মতনই, ঠিক আছে। তো দিস এর ভিতরে প্যারামিটার থাকলে তো প্যারামিটার অবশ্যই পাস করা লাগতো না। একদম দিস এর মতনই, ঠিক আছে, যদি প্যারামিটার থাকতো প্যারামিটার পাস করা লাগতো, জাস্ট আপনার দিস কাজ করে কারেন্ট ক্লাস আর সুপার কাজ করলে প্যারেন্ট ক্লাস, ঠিক আছে, এটা মনে রাখলেই এটা একদম ইজি। তো সুপার আশা করি বোঝা হয়ে গেছে। আর এখানে দেখেন দিসের ক্ষেত্রে কি এটা কোনো মেথডের আগে জাস্ট হচ্ছে যে দিসটা দিসকে অটোমেটিক ইউজ হতো, আর এখানে কি করে দেখেন, বলে ক্লাস হচ্ছে যে বাইক, বাইক ক্লাসের মধ্যে যদি ক্লাসটাকে আমি যদি কল করি রান করাই, তাহলে কি করে সে ফার্স্ট স্টেটমেন্ট হচ্ছে যে কি এই সুপার কিওয়ার্ডটাকে অটোমেটিক্যালি সে কল করে, মানে প্যারেন্ট ক্লাসটাকেই সে অটোমেটিক্যালি কল করে, যদি আমার কোনো ক্লাসের সাথে ইয়া থাকে, মানে প্যারেন্ট চাইল্ডের রিলেশন থাকে, তখন সে অটোমেটিক্যালি ওই মেথডটাকে কল করবে। যেমন হচ্ছে যে এখানে ডগ এই মেথডটা, মানে ডগ নামে একটা ক্লাস আর হচ্ছে যে অ্যানিমেল, ঠিক আছে। তো ডগ এবং অ্যানিমেল আছে, এক্সটেন্ড করেছে কি অ্যানিমেল ক্লাসকে, এইখানে কিন্তু এই ডগ মেথডের মধ্যে কিন্তু ওই অ্যানিমেলটাকে কিন্তু কল করে নাই, হ্যাঁ, তারপরে দেখেন অ্যানিমেল ইজ ক্রিয়েটেড এটা দেখাচ্ছে, কারণ হচ্ছে যে এই এক্সাম্পলের জন্য, এই যে দেখেন, যদি এই ক্লাসের মধ্যে আমরা যদি ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করি এবং সেই অবজেক্ট যদি তৈরি করি সেই ক্লাসের, তাহলে সেই ক্লাসটা কি করে প্যারেন্ট ক্লাসের মানে সুপার ক্লাসটাকে অটোমেটিক্যালি সে কল করে, ঠিক আছে, ফার্স্ট স্টেটমেন্ট হিসেবে অটোমেটিক্যালি কল করে, মানে এখানে যদি আমি সুপার সুপার কিওয়ার্ডটা যদি নাও দেই, তাহলে অটোমেটিক্যালি সে ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে অটোমেটিক্যালি সে কল করবে, ঠিক আছে, ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ঠিক আছে। তো বাকি এই অপশনগুলো দেখে নেবেন, এখানে এই এক্সাম্পলটা নিজে নিজে দেখবেন, দিস এবং সুপার কিওয়ার্ডের কম্বিনেশনে এই ইয়েটা করা আছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো দিসের লাস্টের এক্সাম্পলটা দেখবেন, এটা এটা যেহেতু
আপনার দিস এবং সুপারের উপরে একসাথে করা, তো এটা দেখলে আপনার জিনিসটা আরো ক্লিয়ার হবে, লাস্ট এক্সাম্পলটা। আর হচ্ছে যে ফাইনাল কিওয়ার্ডটা আমি দেখাই দিই, ফাইনাল কিওয়ার্ড দেখাই আজকে শেষ, ঠিক আছে? যেহেতু আজকে কেউ নাই, কেন যে ঢুকতে পারছেন আজকে, ওহো, ক্লাসের নাম মনে বলি নাই নাকি, আল্লাহ জানে। দেখি তো, আরে ক্লাস 10 বুঝছি। কায়সার হামিদের সাথে কি আপনার ইয়ে আছে, কানেকশন আছে? স্যার কার সঙ্গে? কায়সার হামিদ ক্লাসে মেবি ছিল, আজকে ক্লাসে দেখছি না। হ্যাঁ স্যার, আছে আমার সঙ্গে তো কথা হয়। কথা হয় না? তাহলে ওনারা বলবেন যে ভিডিওটা দেখে নিতে। আমি ভুলে গেছি যে আসলে গ্রুপে পোস্ট দেওয়ার কথা ছিল যে কত নম্বর ক্লাসে, বা 10 নম্বর ক্লাসে মনে হয় ঢুকে বসেছিল, ঠিক আছে? হ্যাঁ, আপনি জাস্ট ভিডিওটা দেখে নিতে বলবেন, ওকে? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ফাইনাল কিওয়ার্ডটা আমি দেখাই দিই। ফাইনাল কিওয়ার্ডটা হচ্ছে কিভাবে কাজ করে। ফাইনাল কিওয়ার্ড হচ্ছে যে এখানে দেখেন ভেরিয়েবল, মেথড এবং ক্লাস, এই তিনটার ক্ষেত্রে যদি ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করি তাহলে কি হয়, স্টপ ভ্যালু চেঞ্জ, এই রাইট সাইডে লেখা আছে স্টপ ভ্যালু চেঞ্জ, মেথড ওভাররাইডিং করতে দেয় না, এবং হচ্ছে যে স্টপ ইনহেরিটেন্স, ঠিক আছে? এই কয়েকটা কাজ সে করতে দেয় না। এখন আমি ফাইনাল, ফাইনাল মানে সেটা ফিক্সড। যেমন পায়ের ভ্যালু হচ্ছে 3.1416, এটা কিন্তু ফিক্সড, ঠিক আছে? ঠিক ওই রকমই যদি আমি কোনো ভেরিয়েবল মেথডের আগে যদি ফাইনাল ইউজ করি তাহলে এই তিনটা কাজ করতে পারবো না, ভ্যালু চেঞ্জ করতে পারবো, মেথড ওভাররাইডিং করতে পারবো না, স্টপ ইনহেরিটেন্স, ঠিক আছে? তো এখানে হচ্ছে যে ফাইনাল, যেমন হচ্ছে যে কোনো এই ক্লাসের মধ্যে মধ্যে কি আছে, এই মেথডটার মধ্যে ফাইনাল লেখা। তো আমি যদি এটাকে ওভাররাইড করতে চাই, ওভাররাইড করলে কম্পাইল টাইমে একটা এরর দেখাচ্ছে। এটা আপনি রান করে দেখতে পারেন, বা আপনার ইন্টেলিজেন্ট ট্রাই করে দেখেন, মেথড ওভাররাইডিং দেখাবে। মানে মাঝে মধ্যে আমাদের কিছু কিছু ভ্যালু থাকে যেটা আমাদের এররটা চেঞ্জ করতে দিব না, বা এটাকে আমি চাচ্ছি যে এভাবে ফিক্সড রাখতে, তখন আমরা ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করব, ঠিক আছে? যেমন হচ্ছে যে এখানে কি একটা ক্লাস, ফাইনাল ক্লাস হচ্ছে বাইক, এটা বাইক নামে একটা ক্লাস, এর মধ্যে কিছুই নাই, জাস্ট হচ্ছে ক্লাসটাকে একটা এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য ক্লাসের সামনে একটা ফাইনাল দিয়েছে। তারপরে হোন্ডা ওয়ান এক্সটেন্ড, বাইক ক্লাসটাকে এক্সটেন্ড করেছে, আর এর মধ্যে একটা মেথড সে কল করেছে, তারপর হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, হোন্ডা ক্লাসের অবজেক্ট তৈরি করে এই রান মেথডটাকে সে কল করছে। রান মেথডটাকে কল করলে নরমালি এটা কল হওয়ার কথা, কিন্তু সে মানে যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে এক্সটেন্ড হচ্ছে বাইক, যেই ক্লাসটা হচ্ছে যে ফাইনাল কিওয়ার্ড ইউজ করা হয়েছে সামনে। সো কোনো ক্লাসের আগে ফাইনাল কিওয়ার্ড ইউজ করলে সেটাকে আমরা এক্সটেন্ড করতে পারবো না, তখন কম্পাইল টাইম এরর দেবে, ঠিক আছে? এটা হচ্ছে যে 2 নম্বর পয়েন্ট গেল। ইফ ইফ ইজ ফাইনাল মেথড ইনহেরিটেড, ফাইনাল মেথড কি ইনহেরিটেড? ইয়েস, ফাইনাল মেথড ইজ ইনহেরিটেড বাট ইউ ক্যান নট ওভাররাইড ইট। এই কোয়েশ্চেনটা দেখবেন, এটাকে আপনি ওভাররাইড করতে পারবেন না কিন্তু রান করতে পারবেন, ঠিক আছে? আমরা নর্মালি অবজেক্ট করার জন্য অবজেক্টের নাম দিয়ে, তারপরে ক্লাসের নাম দিয়ে, অবজেক্টের নাম দিয়ে, তারপরে ইকুয়াল টু দিয়ে নিউ এই মেথডে অংশটা লিখি। কিন্তু আমরা যদি এটা নাও লিখি, আমরা অ্যানোনিমাস অবজেক্ট তৈরি করে, মানে যে অবজেক্টে কোনো নাম নাই, হ্যাঁ, সেই অবজেক্টের জন্য নিউ লিখবো, তারপরে হচ্ছে যে ক্লাসের নাম লিখে, তারপরে ডট দিয়ে মেথডের নাম লিখবো, ঠিক আছে? লিখলে সে কি করবে, অ্যানোনিমাস ওই অবজেক্ট ওই রান মেথডটা কল করবে, কিন্তু আমরা এখানে ওই মেথডটাকে ওভাররাইড করি নাই, ঠিক আছে? সেজন্য আমরা ওই মেথডটাকে আমরা ইনহেরিট করে ইউজ করতে পারবো, কিন্তু ওভাররাইড করতে পারবো না। আনইনিশিয়ালাইজ ভেরিয়েবলের ক্ষেত্রে কি হবে, ঠিক আছে? আনইনিশিয়ালাইজ ভ্যালুর ক্ষেত্রে এখানে আহ, এই যে আনইনিশিয়ালাইজ মানে যে ভ্যালুগুলা হচ্ছে যে আপনি ইনিশিয়ালাইজ করেন নাই, মানে যে ধরেন এই যে ফাইনাল একটা কিওয়ার্ডের থ্রুতে আপনি এই ভ্যালুটাকে বললেন যে এটা চেঞ্জ করতে পারবেন না, কিন্তু এর মধ্যে কোনো ভ্যালু দিয়ে আপনি অ্যাসাইন করেন না, কিন্তু এটা ফাইনাল কিওয়ার্ড আবার ইউজ করেছে। সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন, এই যে এখানে দেওয়া আছে যে অনলি ইন কনস্ট্রাক্টর, মানে আপনাকে ওই কনস্ট্রাক্টর ছাড়া আপনি সেটাকে ইনিশিয়ালাইজ করতে পারবেন না, অবশ্যই আপনাকে কনস্ট্রাক্টর থ্রুতে সেটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। এটা হচ্ছে
যদি কোনো ভেরিয়েবল যদি আপনার ইনিশিয়ালাইজ করা না থাকে কোনো ভ্যালু দিয়ে, ঠিক আছে। আর স্ট্যাটিক ব্ল্যাঙ্ক ফাইনাল ভেরিয়েবল, স্ট্যাটিক ব্ল্যাঙ্ক ফাইনাল ভেরিয়েবল মানে কোনো ভেরিয়েবল যদি স্ট্যাটিক থাকে আবার যদি ফাইনাল থাকে, ঠিক আছে, ভেরিয়েবল ইজ নট ইনিশিয়ালাইজ এট দ্য টাইম অফ ডিক্লারেশন ইজ নন এজ স্ট্যাটিক ভেরিয়েবল। এখানে আমি যেহেতু স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করেছি তার মানে এটা কি ক্লাস ভেরিয়েবল বা স্ট্যাটিক ভেরিয়েবল, আর তার সাথে ফাইনাল ইউজ করেছি মানে সেটা চেঞ্জ করতে পারবো না। আর স্ট্যাটিক যদি কোনো ফাইনাল ভেরিয়েবলের সাথে, ফাইনাল কিওয়ার্ড ইউজ করা কোনো ভেরিয়েবলের সাথে যদি আমি স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করি তাহলে অবশ্যই আমাকে স্ট্যাটিক ব্লক ইউজ করতে হবে। স্ট্যাটিক ব্লক ছাড়া আমরা সেটাকে ইনিশিয়ালাইজ করতে পারবো না, ঠিক আছে। তখন আমরা কনস্ট্রাক্টরের পরিবর্তে আমরা ইউজ করবো কি স্ট্যাটিক ব্লক। স্ট্যাটিক ব্লকের জন্য স্ট্যাটিক কিওয়ার্ডটা লিখবো, তারপরে কার্লি ব্রেসের মধ্যে আমি লিখে দেবো যে এটার ভ্যালু হচ্ছে যে এত, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত রাখি, যেহেতু স্টুডেন্ট কম, অনলি আমি আর আপনি, হ্যাঁ। তো কায়সার আমি চেষ্টা করছিল, ওটা আসলে আমারই ভুল হয়েছে, গ্রুপে আসলে ক্লাস নাম্বারটা উল্লেখ করা উচিত ছিল। একটু কষ্ট করে আমাকে মেসেজ দিবেন যে গ্রুপের নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসে, ঠিক আছে, মানে ক্লাস শুরুর আগে একটা মেসেজ দিবেন আমাকে, ওকে স্যার। ঠিক আছে। এটা হচ্ছে যে আপনার কাজ, মানে ক্লাস শুরুর 20 মিনিট আগে একটা মেসেজ দিবেন আমাকে। আচ্ছা স্যার। আর অথবা আমি আপনাকে বলে দিব যে আজকে এত নম্বর ক্লাস, আপনি এটা দিয়ে দিবেন গ্রুপে, ঠিক আছে। আপনি জাস্ট আমাকে মনে করাই দিবেন, আমার তো মনে থাকে না, অনেক ক্লাস। ওকে স্যার। আর আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আর কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে আজকে? আমি এগুলা শেষ করেছি তো এজন্য বুঝতে খুব সুবিধা হচ্ছে, এগুলো পারি স্যার মোটামুটি আর কি। ওকে তারপরে আপনি একটু বলছেন এগুলো আরো আমার সুবিধা হচ্ছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।